নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের কাশ্মীর সিরিজের চতুর্থ পর্ব নিয়ে। আমাদের এই কাশ্মীর সিরিজের আগের গল্পগুলোতে বা আগের পর্বগুলোতে তোমরা দেখেছো আমাদের কলকাতা থেকে জম্মু অবধি ট্রেন জার্নির একটা ছোট্ট গল্প, তারপর কাটরা থেকে মাতা বৈষ্ণোদেবী দর্শনের একটা গল্প, তারপরের দিন কাটরা থেকে শ্রীনগর আসার সেই জ্যামের তিক্ততা ভরা গল্প, এবং লাস্টে দেখেছো শ্রীনগর থেকে আমাদের ভূস্বর্গের সবথেকে সুন্দর যে জায়গাটা গুলমার্গ তার একটা গল্প, এবং সেখানের গন্ডোলা রাইডের কিছু গল্প। তোমরা যদি এই পর্বগুলো না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে আমি প্রত্যেকটা ভিডিওরই একটা করে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে অবশ্যই সেগুলো দেখে নিতে পারবে। চলো বন্ধুরা, আজ আমরা শুরু করি আমাদের কাশ্মীর সিরিজের ডে 4 এর জার্নি নিয়ে। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল সোনমার্গ। শ্রীনগরে রাস্তার দুধারে যে বড় বড় গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলে ম্যাপেল ট্রি। এই গাছের পাতাগুলো তোমরা কানাডার ন্যাশনাল ফ্ল্যাগেও দেখতে পাবে। এই গাছগুলো অনেকগুলো গাছই আছে যেগুলো মুঘল আমল থেকেই লাগানো। এই গাছ এখানে কাটা ব্যান রয়েছে, মানে রাস্তার মাঝখানে যদি এই গাছ থাকে রাস্তা ঘুরে যাবে, বাট গাছটা কাটা যাবে না। আমরা শ্রীনগর থেকে সকাল 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে গাড়ি করে আমাদের সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিই। তবে যখন আমরা রওনা দিই তখন চারপাশটা কীরকম কুয়াশা কুয়াশা থাকে, তো দেখে মনে হচ্ছিল যে আজকে সারাদিনটাই মনে হয় একটু মেঘলা করে থাকবে। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হলো মোটামুটি 80 কিলোমিটারের মতো। তোমরা যদি কোনো জ্যাম না পাও তাহলে ধরে নাও 2.5 ঘন্টার মতো লাগবে গাড়ি জার্নি করলে। আর যদি জ্যাম পাও তাহলে ডিপেন্ড করছে কীরকম জ্যাম পাবে, হ্যাঁ তার উপর। জ্যামের কথাটা কেন বলছি, কারণ কাশ্মীরে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় প্রচুর জ্যাম হয়ে যায়, কারণ অনেক সময় বিভিন্ন সেনা কনভয় যায়, এছাড়া ল্যান্ডস্লাইডও আছে, এই কারণেই এই জ্যামগুলো হয়ে থাকে। শ্রীনগর শহরটাকে যখন আমরা আমাদের পেছনে ফেলে আসি তার কিছুক্ষণ পর থেকেই একটা নদী আমাদেরকে অনুসরণ করে আমাদের সাথে সোনমার্গের উদ্দেশ্যে সেও রওনা দেয়। পরে জানতে পারি এই নদীটার নাম হলো সিন্ধ নদী। এটা হলো ঝিলম নদীর একটা উপনদী। আমরা যত সোনমার্গের কাছাকাছি চলে আসি তত এই সিন্ধ নদীর চারপাশের দৃশ্যটা অনেকটা পরিবর্তন হতে শুরু করে, এবং এত মনোরম দৃশ্য সত্যিই আমাদের চোখ জুড়িয়ে যায়। পাহাড়ে এই অপরূপ দৃশ্যগুলোর জন্যই পাহাড়ের উদ্দেশ্যে ঘুরতে আসা। তবে কাশ্মীরে এসে আমরা বুঝতে পারি যে সত্যিই কাশ্মীরটা কেন এত সুন্দর। এরকম বৈচিত্র্যময় দৃশ্য সত্যি এর আগে আমরা আর কোথাও দেখিনি। এই জায়গাটা দেখে আমাদের নিজে থেকেই মনে হলো যে আমাদের ডিএসএলআরটা হয়তো বলছে যে এইখানে দাঁড়িয়ে যদি তোরা ছবি না তুলিস তাহলে আর কোথায় দাঁড়িয়ে ছবি তুলবি। সেজন্য আমরা মোটামুটি এখানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম ছবি তোলার পেছনেই কাটিয়ে দিই। তোমাদের সাথে আমাদের তোলা কিছু স্ন্যাপ আমরা একটু শেয়ার করে নিলাম। সিন্ধ নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি টবি তুলে এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে এবং বিশুদ্ধ অক্সিজেন বুকে সংগ্রহ করে আমরা আবার সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিই। হয়তো মেবি এখানে গুলমার্গের মতো অত বরফ পাবো না, কিন্তু এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে, বরফ এবং সবুজের মিলিয়ে যে সৌন্দর্যটা রয়েছে, সেটা সত্যিই একটা অন্যরকম দৃশ্য আমাদের কাছে প্রকট করেছিল। এই রাস্তা দিয়ে তোমরা চাইলে কার্গিল বা লে অবধিও যেতে পারো। লে অবধি এখান থেকে ডিস্টেন্স হলো 317 কিলোমিটার, আর কার্গিল অবধি তোমার ডিস্টেন্স হলো 189 কিলোমিটারের মতো। দেখতে দেখতে আমরা সোনমার্গের অনেক কাছে চলে আসি।
তাই যেতে যেতে কোথায় চারদিকে বরফ জমে রয়েছে, কোথাও বরফের তলা দিয়ে নদী বয়ে চলেছে, এই দৃশ্য যেন সত্যিই ভোলার নয়। তখন চারপাশের দৃশ্যগুলো দেখে আমাদের মুখ দিয়ে সত্যিই কোনো কথা বেরোচ্ছিল না। আমরা শুধু চারপাশের দৃশ্যগুলোকে উপভোগ করতেই বসেছিলাম। সোনমার্গের চারদিকে এত অপরূপ দৃশ্য, আমরা যেন সত্যিই একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। কিন্তু সেই ঘোরটা আমাদের কাটলো যখন আমাদের গাড়িটা সোনমার্গের যে পার্কিং স্পট রয়েছে ওখানে গিয়ে থামলো। তারপর পার্কিং স্পটে গাড়ি দাঁড়ানোর পর গাড়ি থেকে আমরা বলতে পারো নামতেও পারিনি, হঠাৎ করে দেখলাম চারপাশ থেকে প্রচুর ঘোড়াওয়ালা এসে আমাদেরকে পুরো ঘিরে ধরে নিল। এবার সোনমার্গ সম্পর্কে কিছু তিক্ততা ভরা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে এই যে ঘোড়াওয়ালাদের কথা তোমাদেরকে বললাম, এরা মোটামুটি তোমার মাথা পুরো একেবারে খেয়ে রেখে দেবে। তো চেষ্টা করবে এদেরকে যত অ্যাভয়েড করে চলে যাওয়া যায়। এখানে ঘোড়ার যে সিন্ডিকেটটা চলে তারা মোটামুটি তোমাদেরকে বলবে 3 থেকে 3,500 টাকা পার হেড ঘোড়া, প্লাস জুতো বা জামা সেটা আবার আলাদা ভাড়া নিতে হবে। তা দিয়ে মোটামুটি 2 থেকে 3টে স্পট তোমাদেরকে দেখাবে। তার মধ্যে একটা বজরঙ্গি ভাইজান স্পট রয়েছে যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে। এছাড়াও আরও 2-3টে স্পট তোমাদের দেখাবে। হ্যাঁ, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার টোটাল যে জার্নিটা হবে, মানে ওদের যে স্পটগুলো তোমাদেরকে দেখাবে সেই টোটাল জার্নিটা হবে 1 থেকে 1.5 ঘন্টার। কিন্তু তার জন্য পার হেড তোমাদের থেকে 3,500 থেকে 4,000 টাকার মতো করে চাইবে পার ঘোড়া। এইখানে এই ঘোড়া নিয়ে প্রচুর স্ক্যাম হয়। সো তোমরা বুঝে শুনে একটু বার্গেনিংটা করে নেবে, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা বার্গেনিংটা করে নেবে। আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বার্গেনিং করার পর ওরা লাস্টে আমাদেরকে বলেছিল 1,000 টাকা করে পার ঘোড়া দেবে, তাতে জুতো এবং জামা দুটোই ফ্রি। কিন্তু এর আগে ওরা আমাদের এত বিরক্ত করে দিয়েছিল, আমরা ডিসাইডই করে নিয়েছিলাম যে আমরা আর এই স্পটগুলো দেখতে যাব না, কারণ আমাদের আর ভালো লাগছিল না, মন থেকে দেখার ইচ্ছেটাই চলে গেছিলো। এর জন্য আমরা সোনমার্গের যে ভ্যালিটা রয়েছে এবং ঘোড়াদের যে ইউনিয়নটা রয়েছে সেখান থেকে এগিয়ে চলে এসে সোনমার্গের ভ্যালির মধ্যেই দাঁড়িয়ে আমরা এনজয় করতে থাকি। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। এর জন্য আমরা সোনমার্গের যে ভ্যালিটা রয়েছে এবং ঘোড়াদের যে ইউনিয়নটা রয়েছে সেখান থেকে এগিয়ে চলে এসে সোনমার্গের ভ্যালির মধ্যেই দাঁড়িয়ে আমরা এনজয় করতে থাকি। মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম আমরা ওখানেই স্পেন্ড করি এবং ওখানে আসার পর আমরা জানতে পারি ওখানেও কিছু ঘোড়াওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা যাবো কিনা স্পটগুলো, কিন্তু ওরা এক কথায় ডাইরেক্টলি প্রাইসটা বলে 600 থেকে 700 টাকার মধ্যে, এবং সেটা বার্গেনিং করলে 500 টাকার মধ্যেও চলে আসবে। তো তোমরা চেষ্টা করবে ওই ইউনিয়নটাকে অ্যাভয়েড করে, ঘোড়া ইউনিয়নটাকে অ্যাভয়েড করে একটু এগিয়ে চলে আসার, এবং ওখানে তোমরা অনেক ঘোড়াওয়ালা পেয়ে যাবে যারা তোমাদেরকে এরকম 500, 600, 700, হ্যাঁ তোমরা একটু বার্গেনিং করে নেবে, ওখানে বেশি বার্গেনিং করা দরকার পড়বে না, সেই দামের মধ্যেই তোমাদেরকে এই সেম স্পটগুলোকে দেখিয়ে নেবে। তোমাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4,000 টাকা খরচা আর করতে হবে না। যেহেতু সোনমার্গে গিয়ে এক্সট্রা ওই সাইট সিনগুলো দেখতে যাইনি, সেজন্য আমরা ওখান থেকে মোটামুটি 2-2:30টার মধ্যে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই। কারণ আমাদের আজকের প্ল্যান ছিল যে শ্রীনগরে গিয়ে শ্রীনগরের যে আদার সাইট সিনগুলো রয়েছে, নিশাদবাগ, ডাল লেক, তারপর পরিমহল, টিউলিপ গার্ডেন, এগুলো যতটা সম্ভব আজকে কভার করে নেওয়ার। হোটেল থেকে বেরিয়েই তোমরা দেখেছো যে একদম হোটেলের পাশেই ডাল লেক রয়েছে, আর এখন যে জায়গাটা দেখছো এটাও ডাল লেক, তবে আমরা যেখানটা রয়েছি সেটা ডাল লেকের একটা সাইড, এই জায়গাটা ডাল লেকের আরেকটা সাইড। বলতে পারো এটাই ডাল লেকের মেন স্পট। এখানে ডাল লেকটা প্রচুর বড় এবং এখান থেকে প্রচুর শিকারা ছাড়ে পুরো ডাল লেকটাকে ঘুরিয়ে দেখার জন্য, এবং এরা এখান থেকে বিভিন্ন স্পটগুলোকে নিয়ে যায়, যেটা আগের দিন আমরা ওখান থেকে দেখেছি সেটাই এখান থেকেও ওরা নিয়ে যায়। শ্রীনগরের আরেকটা দর্শনীয় স্থান হলো শঙ্করাচার্য মন্দির। এর কয়েকটা হয়তো 270টার মতো সিঁড়ি রয়েছে, এই এতগুলো সিঁড়ির স্টেপ চড়ে তারপর তোমরা এই শঙ্করাচার্য মন্দিরে যেতে পারবে।
যে জায়গাটা তোমরা দেখছো এটা শ্রীনগরের সাইট সিনের মধ্যে পড়ে, সেটা হলো নিশাতবাগ। নিশাতবাগ থেকে কিছুটা এগিয়ে গেলেই তোমরা পাবে হলো টিউলিপ গার্ডেন। তবে আমরা টিউলিপ গার্ডেনে যেতে পারিনি, কারণ টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছিলো। এপ্রিলের 25 তারিখের পর থেকে টিউলিপ গার্ডেন মোটামুটি বন্ধ হয়ে যায়। টিউলিপ গার্ডেন থেকে একটু এগিয়ে যাওয়ার পরেই তোমাদের সামনে আসবে হলো মুঘল গার্ডেন। মুঘল গার্ডেনের পরে যে পরবর্তী স্পটটা রয়েছে দেখার হলো সেটা হলো পরিমহল। পরিমহলে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে, সেটা হলো অ্যাডাল্টদের 20 টাকা আর বাচ্চাদের 3 বছর অবধি ফ্রি, 3 বছরের পর থেকে 10 বছর অবধি 10 টাকা। তো অভিযানের অবভিয়াসলি কোনো পয়সা লাগেনি, বাট আমাদের 20 টাকা করে লেগেছিল। পরিমহল থেকে তোমরা পুরো কাশ্মীর যে ভ্যালিটা রয়েছে সেটাকে দেখতে পারবে। তোমরা এখন দেখো ডাল লেকটা কতটা এরিয়া জুড়ে বিস্তীর্ণ হয়ে রয়েছে এবং কাশ্মীর ভ্যালিটাকে কেন এতটা সুন্দর লাগে, এই একমাত্র এই ডাল লেকটার জন্যই কাশ্মীর ভ্যালিটা এতটা সুন্দর। কাশ্মীরে আসার আগে ডোনা মোটামুটি আমার মাথা খারাপ করে দিয়েছিল যে কাশ্মীরে গিয়ে ওই কাশ্মীরের যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেই ড্রেস পরে আর কি ছবি তুলবে। তো কোথাও সেটা আর হচ্ছিল না বলে প্রতিদিনই খচখচ খচখচ করছিল। কিন্তু পরিমহলে আসার পর সত্যি ওর এই আশাটা পূর্ণ হয়ে যায়। ওখানে আমরা একটা লোক দেখি যে কাশ্মীরের এই ড্রেসটা রেন্টে দিচ্ছিল এবং ড্রেস ভাড়া আর ছবি নিয়ে পার হেড 150 টাকা করে পড়েছিল। তো সেই জন্য ওরা ওখান থেকে কাশ্মীর কি কালি আনারকালি সেজে বেশ মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট ওই ছবি তোলার কাজেই ব্যস্ত হয়ে যায়। প্রত্যেকে আবার অভিযানের জন্য একটা পুচকে ড্রেস প্রত্যেকে জোগাড় করে নিয়ে এসছে, ওরও ছবি তুলতে হবে এই জন্য। আমাদেরকেও বলেছিল কিন্তু লজ্জায় আর তুলিনি। এবং সত্যি কেন একে ভ্যালি অফ বাদিয়া বলা হয় সেটা আজকে নিজের চোখেই দেখতে পেলাম। ওখান থেকে আমরা যখন আবার বেরোই তখন মোটামুটি 6:30-7টা বেজে যায়। তো আমাদের ড্রাইভার দাদাকে আগে থেকেই বলা ছিল যে কাশ্মীরের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে আজকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি কী করেছিল, ডাল লেকের পাশ ধরেই প্রচুর মার্কেট বসে, হ্যাঁ সেই মার্কেটেই উনি আমাদেরকে নিয়ে গেছিলো। উনি বলেছিল আরও লাল চকে আরও অনেক বড় বড় মার্কেট রয়েছে, সেগুলো অনেক কস্টলি। তো এই সব মার্কেট থেকে নিলে সেম জিনিসগুলোই অনেক কম কস্টিংয়ে আমরা পেয়ে যাব। সেজন্য উনি বলেছিল এখান থেকেই নিতে, যদি আমাদের কিছু মার্কেটিং করার থাকে তাহলে। সে শুধু মার্কেটটা রয়েছে এরকম না, মার্কেট এক সাইডে মার্কেট রয়েছে এবং ডাল লেকের যে সাইড সেই সাইডে বিভিন্ন খাবারের স্টলও রয়েছে, মানে ফুচকা, পাপড়ি চাট, কাবাব, বিভিন্ন খাবারের স্টল রয়েছে। আর রাস্তার অপর পাশে যে হলো মার্কেটটা রয়েছে সেখানে মানে হ্যান্ডমেড বিভিন্ন জিনিস রয়েছে, শাল রয়েছে, অনেক ড্রেস রয়েছে, সোয়েটার রয়েছে, জ্যাকেট রয়েছে, মানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিসই এখান থেকে নিতে পারবে। আশা করি বন্ধুরা আমাদের কাশ্মীর সিরিজের এই 4র্থ পর্বের জার্নিটা তোমাদের সাথে বেশ ভালোভাবেই আমরা শেয়ার করে নিতে পেরেছি। খুব শীঘ্রই আমরা আসছি আমাদের ডে 5-এর জার্নি নিয়ে, সেটা হবে শ্রীনগর থেকে পেহেলগামের জার্নির একটা গল্প নিয়ে। আমাদের এই পর্বের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, খুব শীঘ্রই আবার তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে।